হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞানের জন্য সাজেশন টেস্ট সিরিজের সূচনা, যেখানে আমরা আমাদের প্রথম ভিডিওতে আমাদের প্রথম দুটো চ্যাপ্টার, যেটা উদ্ভিদ চলন এবং উদ্ভিজ হরমোন, সেই দুটো চ্যাপ্টারের ওপর টেস্ট 1 কন্ডাক্ট করাচ্ছি। এই টেস্টের পিডিএফ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে কোয়েশ্চেন দেখতে পারবে, নিজেদেরকে যাচাই করতে পারবে যে এই প্রশ্নগুলো আমরা পারতাম কি পারতাম না। যদি এই প্রশ্নগুলো তোমরা করে নিতে পারো তাহলে 100% এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, তারপর এই ভিডিও সলিউশনটা দেখো, দেখে নিজেকে যাচাই করো যে আমার যেগুলো একটু কনসেপচুয়াল আছে সেই কনসেপ্টস গুলো ঠিক আছে কিনা, যে প্রশ্নগুলো থিওরিটিক্যাল সেগুলো আমি ঠিক মনে রেখেছি কিনা বা ঠিকভাবে বুঝে পড়েছি কিনা। তো এই জিনিসগুলো যাচাই করার জন্য আমাদের কাছে শেষ সুযোগ এই প্লেলিস্ট সেকশনটা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিও এখন শুরু করতে চলেছি। তো আমাদের চ্যাপ্টার কি কি আজকের জন্য? আমাদের চ্যাপ্টার হচ্ছে উদ্ভিজ চলন এবং উদ্ভিজ হরমোন। তো সবার প্রথমেই দেখে নেওয়া যাক যে আমাদের প্রথম প্রশ্ন কি। তো প্রথমে আমাদের পার্ট 1, যেখানে কি আমাদের 1 নম্বরের প্রশ্ন থাকছে। তো প্রশ্নগুলো এখানে লেখা আছে প্লাস তার উত্তরও লেখা রয়েছে, ঠিক আছে, যাতে আমাদের কম সময়ের মধ্যে আমাদের বেশিরভাগটা করা হয়ে যায়। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? প্রথম প্রশ্ন আমাদের রয়েছে যে, আচ্ছা, 1 সেকেন্ডের জন্য আমি জাস্ট পেনটা সিলেক্ট করা হয়নি। তো প্রথম প্রশ্ন আমার কাছে দেওয়া আছে যে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসলে বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটা কি প্রকারের চলন? তা আমরা কি জানি যে এই পতঙ্গভুক যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলোর কি থাকে? তাদের শরীরের প্রোটিন থাকে। কি বললাম? তাদের শরীরের প্রোটিন অংশ থাকে। এবার এই যে প্রোটিন, যেই একটা আমাদের পতঙ্গভুক উদ্ভিদ থাকছে, পতঙ্গভুক উদ্ভিদ কেমন হয়? ঠিক এরকম দেখতে হয়। আর তার এখানে এরকম একটা অংশ থাকে। তা যেই এখানে একটা গিয়ে কি একটা পোকা বসলো, এবার এই পোকার গায়ে কি আছে? প্রোটিন রয়েছে। তাহলে এই প্রোটিনটা কি এক প্রকারের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। তাহলে এই যে কেমিক্যাল, সেই কেমিক্যালটা যেই এই মানে পত্রকটা বুঝতে পারলো, ও কি করলো? তার কেমোনাস্টিক বা আমাদের রসায়ন ব্যাপ্তি চলন দেখালো, আর এই যে লিডটা আছে সেই লিডটা বন্ধ হয়ে গেল। তাহলে তখন কি হবে? সে ঠিক এটাকে এরকম ভাবে বন্ধ করে দেবে। তাহলে পোকাটা কি ভিতরে চাপা পড়ে গেল। তাহলে কি সেই পোকাটাকে এবার এই পতঙ্গভুক উদ্ভিদ খেতে পারবে। বোঝা গেল? এরকম উদ্ভিদের উদাহরণ কি ছিল? আমাদের ডায়োনিয়া, সূর্য শিশির, কলসপত্রী, ঠিক আছে। তাহলে এই প্রকারের আমার উদ্ভিদগুলো কি আমাদের চলন দেখায়? আমাদের কেমোনাস্টিক চলন। কেমো মানে রাসায়নিক এবং ন্যাস্টিক চলন মানে আমাদের আবিষ্ট রসস্ফীতিজনিত চলন। কে কে দেখায় আমাদের? আমাদের দেখা যাচ্ছে আমাদের কলসপত্রী দেখায়, আমাদের সূর্য শিশির দেখায়, ঠিক আছে, আমাদের ডায়োনিয়া দেখায়। তাহলে এই সকল উদ্ভিদগুলো কি করে? তাই করে। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে উদ্ভিদের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদাঙ্গের আবিষ্ট বক্রচলন হলো। তা আমি একটা কথা বলছি, আমাদের উদ্ভিদের দুটো জিনিসের উপর নির্ভর করে। কি কি? একটা হচ্ছে উদ্দীপক, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে একটা চলন, আর উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে একটা চলন। কোনটা কি? আমাদের উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে আমাদের ন্যাস্টিক চলন। কি চলন? আমাদের ন্যাস্টিক চলন। এবং উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে আমাদের ট্রপিক চলন বা বৃদ্ধিজনিত চলন। তাহলে এই দু প্রকার চলন কি আমাদের উদ্দীপকের এই এই ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। তাহলে আমাকে বলছে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে কে? তাহলে আমাদের ন্যাস্টিক চলন, যেটাকে বাংলায় আমরা ব্যাপ্তি চলন বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে উদ্ভিদের অকাল পত্রমোচন। অকাল পত্রমোচন মানে কি? অকালে পাতা ঝরে পড়ে যাওয়া। তাহলে অকাল পত্রমোচন রোধ করে কে? মানে বাধা দেয় কে তাতে? তা আমাদের এই যে পাতা তাড়াতাড়ি যাতে না ঝরে পড়ে, তার জন্য কে দায়ী? তার জন্য দায়ী হচ্ছে আমাদের সাইটোকাইন। সাইটোকাইন কি করে? আমাদের পত্রমোচন রোধ করতে সাহায্য করে। কিভাবে? তাদের বার্ধক্য বিলম্বিত করে দেয়। বার্ধক্য বিলম্বিত মানে? বার্ধক্য মানে কি? বয়স হয়ে যাওয়া। আর বিলম্বিত মানে দেরি করে দেয়। তার মানে তাদের বয়সটা দেরি করে আসে, তাদের বার্ধক্যটা দেরি করে আসে। ক্লোরোফিলটা সবুজ থাকে বেশি দিন, তাহলে কি হয়? তাদের পাতাটা সহজে ঝরে পড়বে না। তাহলে এই প্রভাবটাকেই কি বলা হয়? রিচমন্ড ল্যাং প্রভাব। রিচমন্ড একটা বিজ্ঞানী, ল্যাং একটা বিজ্ঞানী, তারা সাইটোকাইনের ওই প্রভাবটা আবিষ্কার করেছিলেন, তাই তাদের নাম অনুযায়ী এই প্রভাবটাকেই কি বলা হয়? রিচমন্ড ল্যাং প্রভাব। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? আমি একটা কথা বলেছিলাম যে আমাদের সুপ্তাবস্থা, আমি যখন আমার ভিডিওতে উদ্ভিজ চলন বা উদ্ভিজ হরমোন পড়িয়েছি তখন আমি একটা জিনিস বলেছিলাম যে সুপ্তাবস্থা, সুপ্ত থেকে কি আসে? সুক্ত, খাবার সুক্ত। তো সুক্ত কোন অনুষ্ঠানে খেতে দেয়? আমাদের শ্রাদ্ধতে। আর শ্রাদ্ধতে কি হয়? কোনো একজন মানুষ চির ঘুমে চলে যায়। তার মানে সুপ্তাবস্থা মানে কি? ঘুমিয়ে থাকা। তার মানে একটা বীজ ঘুমিয়ে আছে, তার মানে চারাগাছ তৈরি হতে পারবে না। তাহলে ওই যে সুপ্তাবস্থা, সুপ্তাবস্থায় মানে ঘুম পাড়িয়ে রাখতে কে সাহায্য করে? ঘুম পাড়িয়ে রাখতে সাহায্য করে আমাদের আব্বা। তার মানে কি? এ বি এ, আবা। তাহলে আমাদের আবা কি করে? সুপ্তাবস্থাতে সাহায্য করে। আর সুপ্তাবস্থা ভঙ্গ করতে কে সাহায্য করে? মানে ঘুম থেকে জাগা থেকে সাহায্য করে। সুপ্তাবস্থা ভঙ্গতে সাহায্য করে আমাদের জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন।
ঠিক আছে। আর সুপ্তাবস্থা ভঙ্গ হলে কি হবে, সুপ্তাবস্থা ভঙ্গ হলে ঘুমটা ভাঙবে, ঘুম ভাঙলে কি হবে, যেরকম আমাদের ছোলা, ছোলা থেকে কি একটা লেজ বেরিয়ে যায়, ওটা কি আমাদের অঙ্কুর, তার মানে অঙ্কুর ফুটবে, তারপর সেখান থেকে কি চারা গাছ তৈরি হতে পারবে। তাহলে কি হবে, আমাদের তখন অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে বীজের সুপ্তাবস্থা ভাঙে, বীজের সুপ্তাবস্থা ভাঙলে কি হবে, ঘুম থেকে উঠে সে চারা গাছ তৈরি করবে। তার প্রথম স্তর কি, মানে প্রথম ধাপটা কি, অঙ্কুর বেরোনো, তাহলে সেটাকেই কি বলে, অঙ্কুরোদ্গম। তাহলে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে কোন হরমোন, জিব্বারেলিন। আর যদি বলতো বীজের সুপ্তাবস্থা সুপ্তাবস্থা বজায় রাখতে কোন হরমোন সাহায্য করে, তাহলে আমাদের আবা বা অ্যাবসিসিক অ্যাসিড, ABA। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এবি এর বিপরীত কাজ করে আমাদের জিব্বারেলিন। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে উদ্ভিদের জিওট্রপিক চলনের পিছনে দায়ী কোন হরমোন। আমাকে ট্রপিক চলন বলছে, তো ট্রপিক চলন মানে কি, ট্রপিক চলন হচ্ছে আমাদের বৃদ্ধিজনিত চলন। ঠিক আছে, ট্রপিক চলন কি আমাদের বৃদ্ধিজনিত চলন। আর বৃদ্ধিজনিত চলন বা বৃদ্ধি পেতে কোন হরমোন সাহায্য করে, আমাদের প্রাইমারিলি আমাদের অক্সিন হরমোন। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে, আমাদের অক্সিন হরমোন। বোঝা গেল। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে ট্রপিক চলন বাহ্যিক ড্যাশ দ্বারা, উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। তা আমি কি বলেছিলাম, উদ্দীপকের তীব্রতা এবং স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় ন্যাস্টিক চলন, এবং উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের ট্রপিক চলন। তাহলে এটা কি হবে, গতিপথ বা ডাইরেকশন, মানে কোন দিক থেকে আলোটা আসছে। যেমন একটা অন্ধকার ঘর, তার মধ্যে একটুখানি জানলা রয়েছে, সেখান থেকে একটা সূর্যের আলো আসছে, তাহলে ভিতরে যদি একটা গাছ থাকে, সে কি করবে, ওই সূর্যের আলোটা যেদিক থেকে আসছে সেদিকে ঝুঁকে যাবে। তার মানে কি, তার বৃদ্ধিটা, তার অপরিণত বর্ধনশীল অঙ্গের বৃদ্ধিটা ঘটলো ঠিক সেই দিকে যেদিকে সূর্যের আলো আসছিল। তার মানে ওই উদ্দীপকটার গতিপথের দিকে কি, তার বৃদ্ধিজনিত চলন দেখা গেল বা ট্রপিক চলন দেখা গেল। তারপরের প্রশ্ন আমাদের কি দিচ্ছে, যে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন বলো। হাইড্রো মানে কি, হাইড্রো মানে হচ্ছে জল, আর ট্রপিক চলন মানে কি, বৃদ্ধিজনিত চলন। তার মানে জলের জন্য বৃদ্ধিজনিত চলন। তা আমাদের জল কোথায় থাকে, আকাশে না মাটিতে, মাটির দিকে। তাহলে জল কি থাকবে, নিচের দিকে থাকবে। তা একটা গাছ, একটা লবণাম্ব উদ্ভিদ, তার কি হয়, এটা হচ্ছে আমাদের কাণ্ড, নিচে কি আছে, আমাদের মূল। এবং এর কি হয়, যেহেতু ওখানকার মাটির ভিতর কি থাকে, তাদের যে পোর্স গুলো থাকে, যে ছিদ্রগুলো থাকে মাটির, সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তাহলে ওদের কি শ্বাস, মানে অক্সিজেন ঢুকতে পারবে না। তাহলে সহজে কি আমাদের মানে মূলগুলো সহজে তো কাজ করতে পারবে না। তাহলে অক্সিজেনের জন্য কি দরকার, সরি কার্বন ডাইঅক্সাইডের জন্য কি দরকার, তাহলে আমাদের বাইরে থেকে কি হয়, এরকম শ্বাসমূল উপরে উঠে আসে। তাহলে বাইরে এরকম উঠে আসলে কি হয়, বাইরে উঠে আসলে এখান থেকে কি তারা অক্সিজেন নিতে পারে। তাহলে এই যে ওপরে উঠে যাচ্ছে, তাহলে এদের বৃদ্ধিটা কোন দিকে হচ্ছে, ওপরের দিকে হচ্ছে। এবং জল কোন দিকে থাকে, নিচের দিকে থাকে। তাহলে এরা পরস্পর বিপরীত হয়ে গেল না, তাহলে বিপরীত হলে কি হয়, নেগেটিভ হাইড্রোট্রপিক। তাহলে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন কে দেখাবে, আমাদের লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল বা নিউমেটোফোর্স। বোঝা গেল। অথবা অন্যান্য উদ্ভিদদের কথা যদি আমি বলি, তাহলে কি বলবো, কাণ্ড, মানে যে মাটির ওপরে আছে, যাদের বৃদ্ধি ওপরের দিকে হচ্ছে, জল তো নিচের দিকে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে টিউলিপ ফুলের পাপড়ি খোলা বা মুদে যাওয়ার শর্ত কি। তাহলে টিউলিপ ফুলের পাপড়ি খোলা বা মুদে যাওয়ার শর্ত কি হয়, আমাদের উষ্ণতা বা তাপমাত্রা। কেন, যখন আমাদের তাপমাত্রা বেশি থাকে তখন কি হয়, টিউলিপ ফুলের পাপড়ি খুলে যায়। আর যেই তাপমাত্রা আবার কমে যায় তখন কি হয়, টিউলিপ ফুলের পাপড়ি মুদে যায়। তাহলে এটা কি, থার্মোনাস্টিক চলন। তাহলে এটা একটা থার্মোনাস্টিক চলন। ঠিক আছে। এবং এর যে মানে ক্রাইটেরিয়া বা শর্ত, সেটা কি, আমাদের উষ্ণতা বা তাপমাত্রা। তাহলে আমি দুটোই লিখে দেবো, যে আমাদের থার্মোনাস্টিক চলন ঘটে এখানে, এবং এর ক্রাইটেরিয়াটা কি, আমাদের উষ্ণতা বা তাপমাত্রার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটা কি প্রকার চলন। একই জিনিস, সূর্যাস্তের সূর্যোদয়ের সময় ফুটছে, তার মানে কি, তখন আমাদের তাপঠাপ বেশি থাকছে। আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুড়ে যাচ্ছে, তাহলে সূর্যের আলোটা এখানে ফ্যাক্টর করছে, যে সূর্যের আলো পাচ্ছি কি পাচ্ছি না। তাহলে আমি তখন কি বলবো, এটাকে ফোটো, আলো মানে কি ফোটো, আর চলনটা কি, আমাদের ন্যাস্টিক চলন। তাহলে এটা কি হবে, ফোটোন্যাস্টিক চলন। ঠিক আছে। বা আলোক ব্যাপ্তি চলন। তাহলে ফোটোন্যাস্টিক বা ফোটো ব্যাপ্তি, আলোক ব্যাপ্তি বলা উচিত। তাহলে ফোটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি, তাহলে কি হবে, আলোক ব্যাপ্তি চলন। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন আমাকে বলছে যে কোনো, না, কোন উদ্ভিদ হরমোন পরিপক্ক বীজে বেশি পাওয়া যায়। পরিপক্ক বীজে সবসময় বেশি পাওয়া যায় আমাদের জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন, এটা মনে রাখতে হবে কিন্তু। তারপরের প্রশ্ন হচ্ছে একটি কৃত্রিম হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো। কৃত্রিম হরমোন অনেকগুলোই আছে, আমাদের NAA হয়, আমাদের IBA হয়, আমাদের হয় 2,4-D, এরকম অনেক আছে। তাহলে যে কোনো একটা বলে দেবো। তাহলে NAA কি, আমাদের ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি, খর্ব বিটপ সম্পন্ন। IBA কি, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। 2,4-D কি, আমাদের 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। খর্ব-বিটপ সম্পন্ন উদ্ভিদে জিব্বারেলিন প্রয়োগ করলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, একদম সঠিক। আর এই ঘটনাকে কি বলে, এই ঘটনাকে বলে হয় বোল্টিং। তাহলে এই ঘটনাকে কি বলে, বোল্টিং, বয়কাল লয়টাহস্যি অনেশ্বর। তাহলে এটা কি সত্য ঘটনা, তাহলে এটা সত্য। তারপরে প্রশ্ন কি, নিষেক ছাড়াই উদ্ভিদের বীজহীন ফল তৈরি হয়। তাহলে এই পদ্ধতিটার নাম কি, পদ্ধতির নাম কি, পার্থেনোকার্পিক। আর
পার্থেনোকার্পি, আর এর ফলে যে ফলটা তৈরি হয় সেই ফলের নাম কি? পার্থেনোকার্পিক ফল। তাহলে ফলটার নাম কি? ফলটার নাম হয় পার্থেনোকার্পিক ফল। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ কার নাম? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টেলিগ্রাফ উদ্ভিদের নাম কি? বনচারাল বা ডেসমোডিয়াম জাইলেন্স। কিরকম হয়? তার ঠিক এরকম মাঝখানে একটা পত্রক হয়, আর সাইডে দুটো পার্শ্ব পত্রক হয়, যে দুটো ছোট হয়। এবার কি হয়? এর প্রকরণ চলন দেখা যায়। কি চলন দেখা যায়? প্রকরণ চলন, যেটা কি একটা স্বতঃস্ফূর্ত চলন। এই যে দেখা, পরে প্রশ্ন আছে কোন চলন দেখা যায়? প্রকরণ চলন, যেটা কি এক প্রকার স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত মানে এর কোনো উদ্দীপক লাগে না। আবিষ্ট মানে কি? উদ্দীপক লাগবে, আর স্বতঃস্ফূর্ত মানে উদ্দীপক লাগবে না। তাহলে কি হয়? এর ঠিক এই যে নিচের দুটো পত্রক, সেটা উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে। তাহলে এরকম ভাবে এটা ওঠানামা ওঠানামা করতে থাকে। কিরকম চলন এটা? স্বতঃস্ফূর্ত রসস্ফীতি জনিত চলন। কি বললাম? স্বতঃস্ফূর্ত রসস্ফীতি জনিত চলন। তার নামটা কি? চলনটার নাম কি? চলনটার নাম হচ্ছে প্রকরণ চলন। কার দেখা যায়? ডেসমোডিয়াম জাইলেন্স বা বনচারাল। ঠিক আছে, আচ্ছা। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের উদ্ভিদের সামগ্রিক চলন। সামগ্রিক চলন মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা। তাহলে চলন এক জায়গা থেকে অন্য জায়গায় যদি স্থান পরিবর্তন হয়, তাহলে সেটা চলন না গমন? অ্যাকচুয়ালি চলন। কিন্তু আমাদের নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদদের ক্ষেত্রে এটা ঘটে, যেটাকে আমরা কি নাম দিই? যেটাকে আমরা নিই ট্যাকটিক চলন। তাহলে ট্যাকটিক চলন বলবো, গমন বলবো না। ঠিক আছে, তাহলে উদ্ভিদের সামগ্রিক চলন কে আমরা কি বলি? ট্যাকটিক চলন। কাদের হয়? ক্লামাইডোমোনাস আর ভলভক্সের হয়। ঠিক আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদদের। তারপর কি বলছে? যে ডাবের জলে বা নারকেলের তরল শস্যে কোন উদ্ভিদ হরমোন থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি? আমাদের সাইটোকাইনিন থাকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? আমাদের নাইট্রোজেন যুক্ত একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। হয় আমরা বলবো অক্সিন, নাহলে আমরা বলবো সাইটোকাইনিন। ঠিক আছে, আমাদের জিব্বারেলিনের মধ্যে কিন্তু আমাদের নাইট্রোজেন থাকে না। আমি কিন্তু এগুলো খুব ভালো করে পড়িয়েছি আমার যে ভিডিও সিরিজটা রয়েছে, যেখানে আমি প্রথমেই উদ্ভিদ চলন আছে, তারপরেই বোধহয় উদ্ভিদ হরমোন রয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? আগাছানাশক দুটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। একটা বলবো আমরা 2,4-D, আমাদের সিলেবাসে আছে, আর একটা আমরা বলবো NAA। ঠিক আছে, আচ্ছা 2,4-D আমাদের বইতে লেখা থাকে না। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? একটি প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম, একটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম। তাহলে প্রাকৃতিক সাইটোকাইনিন হচ্ছে আমাদের জিয়াটিন, আর কৃত্রিম সাইটোকাইনিন হচ্ছে আমাদের কাইনেটিন। তারপরে আমাদেরকে জিজ্ঞাসা করছে কোষের সাইটোপ্লাজম বিভাজনের দায়ী হরমোনকে। সাইটোপ্লাজম বিভাজনকে আমরা কি বলি? সাইটোপ্লাজম মানে হচ্ছে আমাদের সাইটো, আর বিভাজন মানে হচ্ছে আমাদের কাইনেসিস। তাহলে সাইটোপ্লাজম বিভাজনের জায়গায় কি বলতে পারে? সাইটোকাইনেসিস। তাহলে কোষের সাইটোকাইনেসিসের জন্য দায়ী কে? কোন হরমোন? সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনেসিস বিভাজনের জন্য দায়ী হচ্ছে আমাদের সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে, আর যদি বলতো নিউক্লিয়াস বিভাজনের জন্য দায়ী কোন হরমোন, তাহলে কিন্তু সেটা অক্সিন হয়, কারণ অক্সিনের মূল কাজ নিউক্লিয়াস বিভাজনের জন্য। আর সাইটোপ্লাজমের বিভাজনের জন্য মূল দায়ীকে? সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে, তারপরের প্রশ্নতে আসা যাক। তারপরে আমাকে পার্ট 2 তে চলে আসছি। তাহলে আমাদের পার্ট 1 শেষ, 1 নম্বরের প্রশ্ন। এবার পার্ট 2 তে আমাদের কি? 2 নম্বরের প্রশ্ন। তাহলে 2 নম্বরের প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে NAA, IBA, IPA আর 2,4-D এর পূর্ণ অর্থ লেখো। তাহলে NAA মানে কি? ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, IBA মানে কি? ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। IPA মানে কি? ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। 2,4-D মানে কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই ফুল ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিগুলোও আসতে পারে, কিন্তু এই দুটোও কিন্তু প্রায়ই দেয়, স্পেশালি 2,4-Dটা যেহেতু একটু বড়। তারপরের প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করছে আচার্য জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কার করে কোন কোন উদ্ভিদে কি পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্ম প্রমাণ করেন? তাহলে এরকম ভাবে এতগুলো তো নিশ্চয়ই দেবে না ফাইনাল পরীক্ষায়, এখান থেকে হয়তো দুটো দিল বা একটা দিল। তাহলে কোন যন্ত্র আবিষ্কার করেছিল? আমাদের ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ঠিক আছে, কোন কোন উদ্ভিদ নিয়েছিল? একটা হচ্ছে বনচারাল, একটা হচ্ছে লজ্জাবতী। কি পাঠিয়েছিল? বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিল। আর পাঠিয়ে কোন ধর্ম প্রমাণ করেছিল? প্রাণ ধর্ম না, আমরা বলবো সংবেদনশীলতা। সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কি? যে যার প্রাণ রয়েছে, মানে যারা জীব, উদ্ভিদ বা প্রাণী, তাদেরকে যদি আমরা বাহ্যিক কোনো পরিবর্তন ঘটাই তাদের কাছে, তাহলে তারা কি করবে? কোনো একটা রেসপন্স করবে, কোনো একটা সাড়া প্রদান করবে। তাহলে এই যে সাড়া প্রদানের ক্ষমতা, সেই সাড়া প্রদানের ক্ষমতাকেই আমরা কি বলি? সংবেদনশীলতা। তাহলে কারোর মধ্যে সংবেদনশীলতা আছে মানেই বোঝা যায় যে তার প্রাণ রয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তারপর আমাকে বলছে চলন এবং গমনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে চলন কি? চলন মানে হচ্ছে আমি একটা চেয়ারে বসে আছি, সেখানে বসে আমি স্থান পরিবর্তন করছি না, করে আমি শুধু হাত পা দোলাচ্ছি, পা নাড়াচ্ছি। তার মানে কি? আমি স্থান পরিবর্তন করবো না, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে। তাহলে সেটা কি? আমাদের চলন। আর গমন কি? গমন মানে হচ্ছে আমি এক জায়গায় ছিলাম, সেখান থেকে আমি হেঁটে আবার এখানে চলে গেছি। ঠিক আছে, তাহলে একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা স্থান পরিবর্তন করি, তাহলে সেইটাকে আমরা কি বলবো? গমন। তাহলে আমি কি বলবো? যে জীব নিজ অবস্থান না বদলে শুধু দেহের কোনো অংশ নাড়াচাড়া যদি করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? চলন। দেহের অঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীব যদি নিজের অবস্থান বা স্থান পরিবর্তন করে, তাহলে তাকে আমরা বলবো গমন। বোঝা গেল? আচ্ছা, চলনে কি হবে? তাহলে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটবে না, আর গমনে কি হবে? সামগ্রিক স্থান পরিবর্তন ঘটবে।
চলন মূলত আমরা তাহলে কাদের ক্ষেত্রে দেখবো? প্রধানত উদ্ভিদদের ক্ষেত্রে দেখবো, যেরকম পাতার পড়ে যাওয়া, ফুল ফোটা ইত্যাদি। এছাড়া কিছু নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে আমরা দেখতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে গমন। গমন কি? প্রধানত আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখবো। এছাড়া আমরা কাদের জন্য দেখবো? ক্লামাইডোমোনাস ভলভক্স, যাদের ট্যাকটিক চলন ঘটে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে চলন। চলনের কি বলছে? শক্তি ব্যয়। তা আমি তো জায়গায় বসে হাত পা নাড়াচ্ছি, তাহলে কি বেশি শক্তি লাগবে, নাকি আমার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশি শক্তি লাগবে? অবভিয়াসলি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তখন আমার তো বেশি শক্তি লাগবে। তাহলে আমাদের ব্যয়িত শক্তি কি আমার এখানে কম, কিন্তু গমনে কি বেশি। উদাহরণ, মিমোসা মানে কি? লজ্জাবতী। তাহলে লজ্জাবতীর পাতা বন্ধ হয়ে যাওয়া, সূর্যমুখীর সূর্যের দিকে ঘোরা। আর গমন বলতে কি বোঝানো যায়? যেমন মানুষ বা প্রাণীর হেঁটে চলে বেড়ানো, দৌড়ানো, ওড়া, সাঁতার কাটা, বা আমাদের ক্লামাইডোমোনাসের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। কোথায় যায়? যখন সূর্যের আলো কম তাপমাত্রা সহ পড়ে কোথাও, তাহলে সেদিকে চলে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তারপরের প্রশ্ন আমাকে বলছে ফটোট্যাকটিক চলন কি? আমি আমার ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছি ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। তিনটে সংজ্ঞা পড়বো, তিনটে সংজ্ঞা পড়ে একদম স্ট্যান্ডার্ড ডেফিনেশন সবার জন্য বানাতে পারবো। কিভাবে সেটা ওই ভিডিওতে বলা আছে। এখানে আমরা মানে এখানকার যে উত্তরগুলো আছে সেগুলো আমি মেইন পয়েন্টগুলো তুলে এনেছি। ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড উত্তর আমি এর সাথে আরো কিছু অ্যাড করতে পারবো। সেটা আমি আমার সাঁতারার বই থেকে পড়তে পারি। সারা বছর আমি যে স্যারের নোটস পড়েছি বা যে ম্যামের নোটস পড়েছি বা আমি যেখান থেকে নোটসটা পড়েছি সেইটাই আমি ইনকমপ্লিট করতে পারি। এখানে আমি কি করছি? সমস্ত যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো আমি একবার ঢালাই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমার ফটো ট্যাকটিক। ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আমাদের আলোক। তার মানে উদ্দীপকটা কি? উদ্দীপকটা হচ্ছে আমাদের আলোক উদ্দীপক। এবং ট্যাকটিক চলন মানে কি? ট্যাকটিক চলন মানে হচ্ছে আমাদের সামগ্রিক চলন ঘটছে। তার মানে কি? আমার এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন হচ্ছে। তাহলে আমি কি বলবো? বাহ্যিক আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ উদ্ভিদের সমগ্র দেহের বা উদ্ভিদ অঙ্গের বা কোষের এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন, অর্থাৎ সামগ্রিক চলনকে বলা হয় ফটোট্যাকটিক চলন। এখানে কি লেখা আছে? আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের যে স্থান পরিবর্তন ঘটে, অর্থাৎ সামগ্রিক চলন ঘটে, তাকে ফটোট্যাকটিক চলন বলে। তাই লেখা আছে মোটামুটি। তাহলে উদাহরণ কি? উদাহরণ দুটো হয় আমাদের ট্যাকটিক চলনে, একটা হচ্ছে ক্লামাইডোমোনাস, একটা হচ্ছে ভলভক্স। এই যে দুটো নিম্ন শ্রেণীর উদ্ভিদ শৈবাল, তারা কি কম তীব্রতার আলোর দিকে সামগ্রিকভাবে গমন করে বা ফটোট্যাকটিক চলন সম্পন্ন করে। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের উদ্ভিদের একটি স্বতঃস্ফূর্ত বক্রচলনের উদাহরণ দাও। তাহলে স্বতঃস্ফূর্ত বক্রচলন কাকে বলেছিলাম? স্বতঃস্ফূর্ত বক্রচলন আমি বলেছিলাম যে বন চারালের ক্ষেত্রে দেখা যায়। বন চারালের নাম কি বলেছিলাম? ডেজমোডিয়াম জাইরান্স। কি বলেছিলাম? ডেজমোডিয়াম ডেজমোডিয়াম জাইরান্স। যখন আমরা সাইন্টিফিক নেম হাতে লিখি তখন কি করতে হয়? নিচে আন্ডারলাইন করে দিতে হয়। তাহলে ডেজমোডিয়াম জাইরান্সের ক্ষেত্রে আমরা কি দেখি? তার পার্শ্বীয় পত্রক দুটো ওঠানামা করতে থাকে। এটাকে আমরা কি বলি? প্রকরণ চলন বলি। তাহলে এটা কি আমাদের স্বতঃস্ফূর্ত চলন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, মানে বৃদ্ধি পায়। তাহলে উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটে কোন চলনে? আমাদের ট্রপিক চলনে। তাহলে বৃদ্ধিজনিত চলন কি হয়? আমাদের ট্রপিক চলন। ঠিক আছে, ন্যাস্টিক চলন বলবো না। ঠিক আছে, এটা এখানে ভুল লেখা আছে। তাহলে এটা কাকে বলবো? এটা আমরা বলবো ট্রপিক চলনকে। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে যে ফোটোন্যাস্টিক চলন সম্পন্নকারী দুটি উদ্ভিদের নাম ও বিপরীতমুখী আচরণ উল্লেখ করো। তাহলে ফোটোন্যাস্টিক চলন কে কে সম্পন্ন করে? যেরকম আমাদের পদ্ম বা সূর্যমুখী। নামেই বোঝা যাচ্ছে সূর্য কখন ফুটবে? যখন সূর্য আছে, তার মানে তীব্র আলোতে ফুটবে। পদ্মও সেরকম। তাহলে এরা তীব্র আলোতে ফোটে এবং কম আলোতে মুদে যায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা? তাহলে আমাদের পজিটিভ ফোটোন্যাস্টিক চলন চলন বা আলোক অনুকূলবর্তী ব্যাপ্তি চলন। ঠিক আছে, আচ্ছা। জুই বা সন্ধ্যা মালতী। সন্ধ্যা নাম থেকেই বোঝা যাচ্ছে কি? যখন আমাদের আলোটা কম বা সন্ধ্যেবেলা। তাহলে এরা কম আলোতে বা সন্ধ্যাবেলায় ফোটে এবং তীব্র আলোতে কি হয়? বুঝে যায় বা মুদে যায়। তাহলে এটা কি হচ্ছে? আলোক প্রতিকূলবর্তী আমাদের ব্যাপ্তি চলন অথবা নেগেটিভ ফোটোন্যাস্টিক চলন। নেগেটিভ ফোটোন্যাস্টিক চলন। ঠিক আছে, আচ্ছা। তারপরের প্রশ্ন কি বলছে আমাকে? আচ্ছা, বিপরীতমুখী বলতে বলেছিল তো, ওই জন্য একটা বললাম যেটা তীব্র আলোতে ফোটে মানে পজিটিভ, আর একটা বলছি কম আলোতে ফোটে মানে নেগেটিভ, তাই বিপরীতমুখী বলে দিলাম। আচ্ছা, তারপর কি বলছে? প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে ট্যাকটিক ও ট্রপিক চলনের পার্থক্য দেখো। যেরকম কি আমাদের সামগ্রিক স্থানান্তর। ট্যাকটিক চলনে তো তাই হয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কারা যায়? নিম্ন শ্রেণীর উদ্ভিদরা, যেরকম ক্লামাইডোমোনাস আর ভলভক্স। তাহলে এখানে সামগ্রিক চলন ঘটে। কিন্তু ট্রপিক চলন তো শুধুমাত্র বৃদ্ধিজ চলন, মানে একটা উদ্ভিদ এরকম রয়েছে, সে বৃদ্ধি পাচ্ছে, হয় পাশে বৃদ্ধি পাচ্ছে, নয় উপরে বৃদ্ধি পাচ্ছে। পাশে বৃদ্ধি তো অক্সিন করায় না, কে কোথায় করে? আমাদের অগ্রমুকুলের বৃদ্ধি করায়, মানে উচ্চতায় বৃদ্ধি ঘটায়। তাহলে আমাদের সামগ্রিক স্থানান্তর কি? আমাদের ট্যাকটিক চলনে ঘটে না, কিন্তু ট্যাকটিক চলনে ঘটে কিন্তু ট্রপিক চলনে ঘটে না। চলনের অভিমুখ কি করে? আমাদের উদ্দীপকের উৎস দিকে বা বিপরীতে আমাদের কি ট্যাকটিক চলন সম্পন্ন হতে পারে, কিন্তু ট্রপিক চলন আমার কি হয়? উদ্দীপকের গতিপথ অনুসারে কি সেটা নিয়ন্ত্রিত হয়।
অক্সিন হরমোন কি ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে? না, কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু ট্রপিক চলন তো বৃদ্ধিজনিত চলন, সেটা কে নিয়ন্ত্রণ করে? আমাদের অক্সিন হরমোন কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে অক্সিন হরমোন কোন চলন নিয়ন্ত্রণ করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তারপর বলছে যে কোন জীব বা অঙ্গে দেখা যায়। তাহলে ট্যাকটিক চলন আমরা কোথায় দেখি? নিম্ন শ্রেণীর চলনশীল উদ্ভিদে দেখি বা জীবের ক্ষেত্রে দেখি। ঠিক আছে, আমরা উদ্ভিদই বলবো এখানে। ঠিক আছে, কি বলবো? আমরা উদ্ভিদ বলবো। তাহলে উদ্ভিদে দেখি। এবং ট্রপিক চলন কি? আমরা উদ্ভিদের বৃদ্ধিজ অঙ্গে, যেগুলো অপরিণত বর্ধনশীল অঙ্গ আছে সেখানে দেখি, যেরকম কাণ্ড, মূল। অপরিণত বর্ধনশীল অঙ্গ মানে পরিণত যদি কেউ হয়ে যায়, মানে যে আর বাড়তে পারবে না, পরিণত হয়ে গেছে, সে কি আর বাড়তে পারবে? না। পরিণত মানেই তো সে বাড়তে পারবে না। তাহলে অপরিণত বর্ধনশীল অঞ্চল মানে যে জায়গাটা এখনো অপরিণত আছে, যেখানকার মেরিস্টেমেটিক সেলস গুলো কি বাড়তে পারবে, তাহলে সেই জায়গাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে সেইটা হচ্ছে আমাদের বৃদ্ধিজনিত চলন বা ট্রপিক চলন। তাহলে সেই অঙ্গগুলো উদাহরণ কি? আমাদের ভলভক্স বা ক্লামাইডোমোনাসের আলোর দিকে গমন। আর ট্রপিক চলন কি? আমাদের উদ্ভিদের কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি। ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন এর অথবাতে ছিল কি, ন্যাস্টিক চলন আর ট্রপিক চলনের মধ্যে পার্থক্য লিখতে। খুবই ইজি এগুলো। তাহলে ন্যাস্টিক চলন কি হয়? উদ্দীপকের প্রভাব কি হয়? উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। কিন্তু ট্রপিক চলন কি বলেছি? উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে। ন্যাস্টিক চলন কি হয়? উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্বের উপর নির্ভর করে। কি? স্থায়িত্ব। ঠিক আছে। আর ট্রপিক চলন কি করে? উদ্দীপকের গতিপথ বা দিক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার চলনের অভিমুখ। ন্যাস্টিক চলন কি হয়? এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। একটা ফুল ফুটছে, এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। বা একটা পোকাকে ধরে খেয়ে নিল, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। কিন্তু ট্রপিক চলন কি? আমার একটা অন্ধকার ঘরের মধ্যে একটু জায়গার থেকে আলো আসছে, তাহলে সেই দিকেই যাবে। তার মানে উদ্দীপকের অভিমুখের দিকে যাবে। তাহলে কি? উদ্দীপকের উৎসের দিকে বা বিপরীতে ঘটবে ওটা। ঠিক আছে। হয়তো কেউ আলো পছন্দ করছে না, তাহলে তার কি অপোজিটে হবে, এরকম ভাবে হবে ওটা। ঠিক আছে, যেরকম মূল কি আলোর বিপরীতে যায়, এরকম। অক্সিন হরমোনের প্রভাব কি ন্যাস্টিকে থাকে? না, অক্সিনের হরমোন কি বৃদ্ধিজনিত চলনকে নিয়ন্ত্রণ করে, মানে আমাদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করবে। তাহলে অক্সিনের সম্পর্ক কার সাথে? ট্রপিক চলনের সাথে। আর চলন অঙ্গ কি হবে? ন্যাস্টিক চলন মেইনলি কাদের হয়? একটা ফুল ফুটছে, একটা পতঙ্গ ভুক প্রাণী কি পতঙ্গটাকে খেয়ে নিচ্ছে, তাহলে এগুলো কোথায় হচ্ছে? আমাদের পরিণত উদ্ভিদ অঙ্গে হচ্ছে, যেরকম পাতা পাপড়ি এটসেট্রা। তাহলে পরিণত উদ্ভিদে হচ্ছে। কিন্তু ট্রপিক চলন মানে কি? বৃদ্ধিজনিত চলন। ট্রপিক চলন মানেই আমরা সবসময় মনে রাখবো যে এটা বৃদ্ধিজনিত চলন। তাহলে বৃদ্ধি যে পাবে তার ঘটবে, তাহলে কার হবে? অপরিণত বর্ধনশীল অঙ্গে। ঠিক আছে, যেরকম মূল, কাণ্ড। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? সিজমোন্যাস্টিক চলন কি? এই সিজমো কথার অর্থ কি? সিজমো কথার অর্থ হচ্ছে স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের মতো যান্ত্রিক উদ্দীপক। তাহলে স্পর্শ, ঘর্ষণ বা আঘাত এরকম হলে কি হবে? উদ্দীপকের যে তীব্রতা, সেই তীব্রতার জন্য উদ্ভিদঙ্গের যে রসস্ফীতিজনিত বক্রচলন ঘটে, তাকে আমরা কি বলি? সিজমোন্যাস্টিক চলন বলি। তাই কি বলবো? যে স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের জন্য, আঘাতের মতো যান্ত্রিক উদ্দীপকের জন্য মানে উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে রসস্ফীতিজনিত বক্রচলন ঘটে, তাকে আমরা কি বলি? সিসমোনাস্টিক চলন। ভালো করে আমি এগুলো শিখিয়ে দিয়েছি আগের ইয়েতেই, যে আমার ভিডিওটা আছে সেই ভিডিওতে, যেখানে আমরা উদ্ভিদ হরমোনকে আলাদা করে ডিসকাস করেছি, উদ্ভিদ চলনকে আলাদা করে ডিসকাস করেছি। 1.5 ঘন্টার মধ্যেই সমস্তটা শেষ করা আছে। আচ্ছা, কোয়েশ্চেন কি আছে? যে সরি, উদাহরণ কি আছে? লজ্জাবতী লতা। লজ্জাবতী মানে কি? আমাদের মিমোসা পুদিকা। তা আমরা যখন হাতে লিখবো মিমোসা, আমরা তো পরীক্ষায় হাতে লিখবো, টাইপ তো করবো না, তাহলে আমরা কি লিখবো? মিমোসা পুদিকা। তারপর কি নিচে আমরা ইয়ে করে দেবো, আন্ডারলাইন করে দেবো, কারণ এটাই কি আমাদের নিয়ম, সাইন্টিফিক নেম লেখার। ঠিক আছে। তাহলে লজ্জাবতী পাতায় যেই আমরা স্পর্শ করি তখন কি হয়? পত্রগুলো নুইয়ে পড়ে। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আমাকে বলছে যে আমাদের জিওট্রপিক চলন কি? তাহলে জিও মানে কি? জিও মানে হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তি। তা আমাদের যে পৃথিবী, পৃথিবী কেমন হয়? পৃথিবী হচ্ছে আমাদের এরকম। তাহলে পৃথিবী কি করে? সবাইকে নিজের কাছে টানে। পৃথিবী সবাইকে ভালোবাসে, সবাইকে নিজের কাছে টানতে চায়। ঠিক আছে। এইবার আমাদের একটা উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদটা কি? উদ্ভিদের মাটির উপরে যে আছে সেটা কি? আমাদের কাণ্ড। আর মাটির নিচে রয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের মূল। ঠিক আছে, স্বাভাবিকভাবে তাই হচ্ছে। তো এই যে কাণ্ড, কাণ্ড তো উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, পৃথিবী তো নিচের দিকে ডাকছে, তাহলে অভিকর্ষের বিপরীতে কাজ করছে না? তাহলে কাণ্ড কি করে? কাণ্ড করে আমাদের নেগেটিভ জিওট্রপিক চলন। কিন্তু মূল তো নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, আবার পৃথিবীও নিচের দিকেই টানছে, তাহলে কি করে? মূল করে আমাদের পজিটিভ জিওট্রপিক চলন। তাহলে মূল হচ্ছে পজিটিভ জিওট্রপিক এবং কাণ্ড হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। তাহলে আমি কি বলবো? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা অভিকর্ষ বলের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন, যে বৃদ্ধিজনিত বক্রচলন ঘটে, কি বলবো? উদ্ভিদ অঙ্গের যে বৃদ্ধিজনিত বক্রচলন ঘটে, তাকে আমরা কি বলবো? জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্তি চলন। ঠিক আছে। উদাহরণ কি? আমাদের উদ্ভিদের মূল অভিকর্ষের টানে মাটির নিচে চলে যায়, তাহলে কি হবে? পজিটিভ জিওট্রপিক। এবং কাণ্ড বিপরীতে যায়, তাহলে তাকে কি বলবো? নেগেটিভ জিওট্রপিক। ঠিক আছে। এবার আমাকে বলছে অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা কি? আমাদের একটা উদ্ভিদ থাকে, সেই উদ্ভিদের মাথায় থাকে তাদের অগ্রমুকুল এবং পাশে থাকে কিছু পার্শ্বীয় বা কাক্ষিক মুকুল। তাহলে কি কি বললাম? একটা বললাম মাথায় থাকে আমাদের অগ্রমুকুল, আর পাশে থাকে কি? আমাদের পার্শ্বীয় মুকুল, পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল। ঠিক আছে, আমি আর মুকুল লিখছি না, কাক্ষিক লিখে দিলাম। এইবার অক্সিন কি করে? অক্সিন এই অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।
তাহলে অগ্রমুকুল এই মাথারটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, হাইটে বাড়তে শুরু করবে, তাহলে তখন কি হয়, উদ্ভিদের উচ্চতা বৃদ্ধি পায়। কিন্তু পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, তাহলে কি হয়, তখন শাখা প্রশাখার বৃদ্ধি ব্যাহত হয়, তাহলে কি হয়, তখন শাখা প্রশাখার বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে উদ্ভিদের কি করে, আমি কি বলবো যে অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, কিন্তু পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। ফলে উদ্ভিদের উচ্চতা বৃদ্ধি পায় কিন্তু শাখা প্রশাখার বৃদ্ধি ব্যাহত হয়। এই ঘটনাকেই অগ্রস্ত প্রকটতা বলে। তাহলে কি দেখছি, অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধা পাওয়ার ঘটনাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা। সাধারণত অক্সিন হরমোনের জন্য এটা হয়। এর ফলে গাছ লম্বায় বাড়ে, মানে উচ্চতা বৃদ্ধি পায়, কিন্তু শাখা প্রশাখা কম হয়। বোঝা গেল, আগেই বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এরপরের প্রশ্ন কি, এরপরের প্রশ্ন আমাকে বলছে যে জিব্বারেলিন হরমোনের উৎস কি, সেটা আমাকে জিজ্ঞাসা করছে। জিব্বারেলিন কোথায় পাওয়া যায়, উদ্ভিদের পরিপক্ক বীজ, বলছিলাম না এটা ইম্পর্টেন্ট। তাহলে উদ্ভিদের পরিপক্ক বীজ, বীজপত্র, অঙ্কুরিত চারা গাছ, বর্ধিষ্ণু পাতা, সেই সব জায়গায় কি আমাদের জিব্বারেলিন পাওয়া যায়। জিব্বারেলিনের রাসায়নিক নাম কি, জিব্বারেলিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম কি, অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল 3 অ্যাসেটিক অ্যাসিড। এবার 3টা না বললেও চলে যায় আমাদের সিলেবাসে, কারণ বইতে মেনশন করা নেই। তাহলে ইন্ডোল 3 অ্যাসেটিক অ্যাসিড, ঠিক আছে। আমি আমার ভিডিওতে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচারও ভাঙিয়ে দেখেছি যে কেন এটা 3টা বলা উচিত, কেন 3টা থাকে, কেন মানে এর সংকেতটা কেমন হয়, তাও করে দেখেছি, যদিও সেটা লাগবে না আমাদের এই সিলেবাসে। তারপর আমাকে জিজ্ঞাসা করছে কি, অক্সিন হরমোনের উৎস কি। অক্সিন কোথায় থাকবে, আমাদের মূলের কাণ্ডমূলের অগ্রভাগে, ভ্রূণমুকুল আবরণীতে, বর্ধনশীল পাতাতে, ফলের মধ্যে, এইসব জায়গায় কি আমাদের অক্সিন পাওয়া যায়। আর সাইটোকাইনিন কোথায় পাওয়া যায় আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট, প্রধানত উদ্ভিদদের শস্যতে, যেরকম নারকেলের জলে, ঠিক আছে, নারকেলের জলে পাওয়া যায়, ভুট্টার শস্যে পাওয়া যায়, ফল মূলের অগ্রভাগে, এইসব জায়গায় কি আমাদের সাইটোকাইনিন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে গেল আমাদের 2 নম্বরের প্রশ্ন, তাহলে 2 নম্বরের প্রশ্ন শেষ। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত ভূমিকায় অক্সিনের 3টি কাজ লেখো। তাহলে প্রথম কাজই আমাদের অগ্রস্ত প্রকটতা। আগেই বুঝিয়েছি যে একটা উদ্ভিদ তার কি অগ্রমুকুলকে বৃদ্ধি করে, তাহলে কি হবে, উচ্চতা বৃদ্ধি পাবে, কিন্তু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, তাহলে কি হবে, শাখা প্রশাখা যেটা থাকে সেটার কি বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলছে, অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ করে, ফলে গাছ লম্বায় বৃদ্ধি পায় কিন্তু শাখা প্রশাখার বৃদ্ধি হয় না। তোমরা যখন এটা পরীক্ষায় খাতায় লিখবে তখন কিন্তু আরেকটু বড় লিখবে, এত ছোট লিখলে হবে না। আমি এখানে জাস্ট জিস্টটা এক্সপ্লেন করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু থাকতেই হবে তোমার পয়েন্টে। যখন 3 নম্বর দেবে মিনিমাম 3টে কাজ লিখতে হবে, তার বেশি লিখতে পারলে আরো ভালো। সেই 3টে কাজ আমি পয়েন্টগুলো ডিসকাস করে দিচ্ছি, তারপর তোমরা আরেকটু গুছিয়ে লিখবে, সারা বছর যা পড়েছো সেগুলোকে নিজের কাজে লাগাবে। ঠিক আছে, এমনি সত্যি বলতে মাধ্যমিকে এরকম লিখলেও নাম্বার দিয়ে দেবে, তবুও আর একটু বেশি লিখবে, কারণ টিচারের উপর ডিপেন্ড করছে টিচার কত নাম্বার দিচ্ছে না দিচ্ছে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের কোষ বিভাজন 2 প্রকারের হয়। কোষ বিভাজন মানে 2 প্রকার বলতে তার 2টো স্তর থাকে। একটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াস বিভাজন হয়, একটা হচ্ছে আমাদের কি সাইটোপ্লাজম বিভাজন হয়। সাইটোপ্লাজম বিভাজন হয়, তো নিউক্লিয়াস বিভাজনকে কি বলে আমাদের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন, ক্যারিওকাইনেসিস। আমার বাংলা লেখাটা খুব বাজে, ক্যারিওকাইনেসিস, কারণ আমার বাংলায় লিখতে হয় না, ইংরেজিতে পড়তে হয় সব কিছু হায়ার স্টাডিজে। আর সাইটোপ্লাজম বিভাজনকে কি বলে, সাইটোকাইনেসিস। ঠিক আছে, তাহলে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের জন্য মেইনলি কে দায়ী, আমাদের অক্সিন হরমোন দায়ী। আর সাইটোকাইনেসিসের জন্য কে দায়ী, আমাদের সাইটোকাইনিন দায়ী। তাহলে আমাকে যদি স্পেসিফিকলি বলে কখনো যে আমাদের কোষ বিভাজনের নিউক্লিয়াস বিভাজনে কে দায়ী, তাহলে কিন্তু আমাদের অক্সিন। আর যদি বলে সাইটোপ্লাজম বিভাজনের জন্য কে দায়ী, তাহলে হচ্ছে সাইটোকাইনিন। নাম শুনেই বোঝা যাবে যে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন মানে সাইটোকাইনিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে অক্সিন কোষের প্রাচীর নমনীয় করে এবং কোষ গহ্বর তৈরির মাধ্যমে কোষের আয়তন বৃদ্ধি করে। এছাড়াও এটি কোষ বিভাজনে সহায়তা করে। এছাড়া মূলের বৃদ্ধি। এবার এখানে আমি একটা ট্রিক বলি সবসময়। কি কি ট্রিক, ট্রিক বা মনে রাখার পদ্ধতি এরকম যে 3টে জিনিস বলবো, খুব কাজে দেবে। একটা হচ্ছে অক্সিন আলো হেটার, মানে ও আলো পছন্দ করে না। হেটার মানে কি, যে পছন্দ করে না। আচ্ছা, আমাদের মূল, উদ্ভিদের মূল, সে হচ্ছে অক্সিন হেটার, মানে অক্সিন পছন্দ করে না। আমি বলবো এগুলো কি করে কাজে লাগবে। আর কাণ্ড, কাণ্ড হচ্ছে আমাদের অক্সিন লাভার, মানে কাণ্ড অক্সিনকে খুব ভালোবাসে। তাহলে আমাদের কি হবে, অক্সিন আলো পছন্দ করে না, তাই তো, আলো হেটার। তাহলে কি হবে, আলো যেদিকে আসবে সেদিকে কি অক্সিন থাকবে, থাকবে না। তার মানে যেদিকে আলো নেই, অন্ধকার দিক, অন্ধকারের মধ্যে কে তাহলে বেশি হবে, অক্সিন বেশি হবে। আচ্ছা, মূল হচ্ছে অক্সিন হেটার, মানে মূল অক্সিন পছন্দ করে না। তাহলে মূল কখন বৃদ্ধি পাবে, যখন অক্সিন কম থাকবে, যেখানে অক্সিনের স্বল্প ঘনত্ব থাকবে। তাহলে স্বল্প ঘনত্বে কে বৃদ্ধি পায়, স্বল্প বা লঘু ঘনত্বে অক্সিন মূলের বৃদ্ধি করতে সাহায্য করে। এবং এর সাথে আমি কি লিখে দেবো, যে উচ্চ ঘনত্বে কাণ্ডের বৃদ্ধি ঘটে। তাহলে কাণ্ড তো অক্সিন লাভার, মানে অক্সিন পছন্দ করে,
করে, তাহলে উচ্চ ঘনত্বের অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটায়। তাহলে যেদিকে অক্সিন খুব বেশি আছে, অক্সিনের ঘনত্ব বেশি, তখন কাণ্ডের বৃদ্ধি ঘটে। আর অক্সিনের যে দিকটায় আমার ঘনত্ব কম, সেদিকে মূলের বৃদ্ধি ঘটে। তাহলে কম ঘনত্বের অক্সিনে বৃদ্ধি পায় মূল, বেশি ঘনত্বের অক্সিনে বৃদ্ধি পায় কাণ্ড, আর অন্ধকারে তৈরি হয় অক্সিন বেশি। বোঝা গেল এই তিনটে লাইন থেকে? তাহলে এই তিনটে লাইন কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর পরের যে প্রশ্নটা আছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, সেখানেই আমরা এই যে জিনিসটা, সেই জিনিসটার খুব ভালো একটা কাজে লাগাতে পারবো। তাহলে আমি একটা উদ্ভিদ ড্র করছি, এই একটা উদ্ভিদ, ঠিক আছে? এই উদ্ভিদ আমি পাতা ফাতা কিছু আঁকছি না, এটা দেখতে উদ্ভিদ মনে হচ্ছে না, তবু আমি ভাবছি যে এদিকে আমাদের সূর্য আছে, লাল কালারের সূর্য, হয় না? আমার এখানে হয়ে যাচ্ছে। তাহলে সূর্যের আলো কোন দিকটায় পড়ছে? এই দিকটায় পড়ছে, তাহলে এই দিকটায় ধরে নিলাম যে এই দিকটা আমাদের আলোকিত অংশ। তাহলে আমার আলোর দিকে কি অক্সিন জমা হয়? না। কোন দিকে জমা হয়? অন্ধকারের দিকে। তাহলে এদিকে কি অক্সিন থাকবে? একদম সামান্য থাকলো হয়তো, ঠিক আছে? কিন্তু যেদিকটা অন্ধকার, যেদিকে আলো পড়ছে না, সেদিকটায় কি আমার অক্সিন বেশি হচ্ছে। তাহলে যেই অক্সিন এদিকটায় বেশি হয়ে যাবে, তাহলে কি হবে? এদিকটা অক্সিন কি করে? কাণ্ডের বৃদ্ধি ঘটাবে। তাহলে এই দিকটায় তো আমার অক্সিন বেশি আছে, আর কাণ্ড, এটা তো কাণ্ড, তাহলে কাণ্ড অংশ কখন বৃদ্ধি পায়? যখন অক্সিন বেশি থাকে। তাহলে এইদিকে যে বেশি ঘনত্বের অক্সিন রয়েছে, তাহলে এদিকটা বৃদ্ধি পাবে, তাহলে এদিকটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এদিকে তো আমার অক্সিন একদম কম, তাহলে কম ঘনত্বের মধ্যে তো মূল বৃদ্ধি পায়, কাণ্ড তো বৃদ্ধি পায় না। তাহলে এদিকটা তো বাড়তে পারছে না, তাহলে যেই বাড়তে পারছে না, তাহলে কি হবে? এই সাইডটা বাড়তে গিয়ে এরকম ঝুঁকে যাবে। তাহলে ঝুঁকলে কি হবে? সে ঠিক মানে এরকম সূর্যের থেকে তো আর গাছ বড় হয়ে যাচ্ছে না, আমি এটা ছবিটা দেখাচ্ছি জাস্ট। তাহলে কি হবে? আলোর দিকে কি বেঁকে যাবে। কি বাজে আঁকলাম আমি। তাহলে কি হচ্ছে? এটা আলোর দিকে ঠিক বেঁকে যাবে বাড়তে বাড়তে, কারণ এই দিকটা বাড়তে পারছে না, তো ওই দিকটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? সে আলোর দিকে ঝুঁকে যাবে। এই জন্যই কি বলে যে আমাদের মূল আলোর দিকে বেঁকে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি একটা টব নিই, সেই টবের মধ্যে আমি কি করছি? গাছ রাখছি, একটা অনুভূমিকভাবে একটা গাছ রাখছি। তাহলে এটা হচ্ছে আমাদের মূল। এবার মূলটাকে আমি মোটা করে রাখছি যাতে আমি এখানটা দেখাতে সুবিধা হয়। তাহলে আমি একটা মূল এঁকে নিচ্ছি এরকম মোটা করে, ঠিক আছে? আর এদিকটায় কি? কাণ্ড। তাহলে মাটির বাইরে যেটা আছে সেটা কি? কাণ্ড। আর এটা টবের ভিতরে আছে মানে কি? মাটির মধ্যে রয়েছে, এই পার্টটা কি? আমাদের মূল। এবার আমি নিচে তো আমাদের পৃথিবী, আর পৃথিবী কি কি সবাই নিচে, পৃথিবী সবাইকে কি করে? নিজের দিকে আকৃষ্ট করে। তাহলে অক্সিন কি হবে? নিচের দিকে এসে জমা হবে। তাহলে তখন কি হবে? অক্সিন নিচের দিকে এসে জমা হচ্ছে, নিচের দিকে এসে জমা হচ্ছে। কাণ্ডের দিকেও সেম হবে, নিচের দিকে এসে জমা হবে। তাহলে যেই এরকম নিচের দিকে জমা হচ্ছে, তাহলে কাণ্ড তো বেশি অক্সিন ঘনত্বে বৃদ্ধি পায়। তাহলে কি হবে? কাণ্ড ঠিক এই দিকটাই বৃদ্ধি পাবে যেদিকে অক্সিন বেশি আছে। তাহলে এদিকে বৃদ্ধি পেতে পেতে কি হবে? ওপর অংশ তো বৃদ্ধি পাবে না, নিচের অংশ বৃদ্ধি বেশি পাবে। তাহলে কি হবে? ও ঠিক ওপরের দিকে বৃদ্ধি পেতে পেতে ওপরের দিকে ঝুঁকে যাবে। তার মানে ও কি? ওপরের দিকে উঠে যাবে। বোঝা গেল? এবার পৃথিবীর অভিকর্ষজ বল নিচের দিকে টানছিল, কাণ্ড চলে যাচ্ছে ওপরের দিকে, তাহলে বিপরীতমুখী যাচ্ছে তো। তাহলে কি হবে? এটা নেগেটিভ জিওট্রপিজম, ঠিক আছে? আবার মূল, মূলের তো নিচের দিকে সেই অক্সিন বেশি আসছে, কিন্তু মূল কি করে? মূল হচ্ছে অক্সিন হেটার, তার মানে অক্সিন কম ঘনত্বের দিকে বৃদ্ধি পাবে। তাহলে অক্সিনের ঘনত্ব তো এইদিকে বেশি, অক্সিনের ঘনত্ব এই সাইডে কম, যে দিকটা কি আমার উপরে রয়েছে। তাহলে এদিকটায় আমার কি হবে? মূলের বৃদ্ধি বেশি ঘটবে। তাহলে এদিকটা তাহলে আমার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে কি হবে? তাহলে ওটা নিচের দিকে ভারী হয়ে যাবে, তাহলে নিচের দিকে কি ঝুঁকে যাবে। তাহলে ওটা কি হলো? ওটা নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে মূল কি হবে? নিচের দিকে চলে যাবে, পৃথিবীও নিচের দিকে টানছিল, তাহলে এটা কি হয়ে গেল? আমাদের পজিটিভ জিওট্রপিজম। তাহলে আমাদের পজিটিভ জিওট্রপিজম কে দেখায়? মূল। আর কাণ্ড কি দেখায়? নেগেটিভ জিওট্রপিজম। বোঝা গেল? তাহলে আমি এবার পড়ে নেব। ট্রপিক চলন, বিশেষত ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি? কাণ্ডের যেদিকে আলো পড়ে তার বিপরীতে মানে অন্ধকার দিকে কি হয়? অক্সিন বেশি জমায়। কারণ কি? অক্সিন আলো হেটার, তাহলে আলো পছন্দ করে না, তাহলে অন্ধকার দিকে জমা হয়। বেশি ঘনত্বের অক্সিন কাণ্ডের কোষগুলোকে দ্রুত বিভাজন করে। কি বললাম? বেশি ঘনত্ব হলে কাণ্ডের কোষ বিভাজন হয় দ্রুত। তাহলে কি হবে? অন্ধকারের দিকে বেশি বৃদ্ধি হয়, তাহলে কি হবে? কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। কিন্তু জিওট্রপিক চলনের ক্ষেত্রে কি হয়? মূলের ক্ষেত্রে অক্সিন অভিকর্ষের টানে কি নিচের দিকে জমা হয়, কিন্তু মূলের ক্ষেত্রে তো বেশি ঘনত্বে অক্সিনে কম বৃদ্ধি ঘটে, মূলের বৃদ্ধি কি হয়? বেশি ঘনত্বে কম হয়, ঠিক আছে? মানে কম বৃদ্ধি হয়। ফলে মূলের ওপরের অংশের কোষগুলো, এই যে ওপরের অংশের কোষগুলো, সেগুলো কি বেশি বৃদ্ধি পাচ্ছিল। তাহলে বেশি বৃদ্ধি পেয়ে কি হবে? মূল নিচের দিকে, এই যে ওপরের দিকে ভারী হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ওপরের নিচের দিকে ঝুঁকে যাবে, তাহলে কি হবে? মাটির দিকে বেঁকে যায়। তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের নেগেটিভ জিওট্রপিজম। আর এই যে এটা কি হচ্ছিল? এটা ছিল আমাদের কাণ্ড। কি কাণ্ড আমাদের কি দেখায়? সরি, এটা পজিটিভ জিওট্রপিজম, আর কাণ্ড কি দেখায়? নেগেটিভ জিওট্রপিজম। যদি ফটোট্রপিক বলি তাহলে উল্টো বলবো। আমাদের কাণ্ড কি হয়? আলোর দিকে যায়, তাহলে কি বলবো? পজিটিভ ফটোট্রপিজম। আর মূল আলোর বিপরীতে যায়, তাহলে তাকে কি বলবো? নেগেটিভ ফটোট্রপিজম। ঠিক আছে? এগুলো এমসিকিউ তে আসে, তাই জন্য আমি বলে দিলাম পজিটিভ নেগেটিভের পার্টটা। ঠিক আছে? আশা করি এটা বোঝা গেছে পুরো। তাহলে এর পরের প্রশ্নতে কি আছে দেখে দেখে নেওয়া যাক। তারপরের প্রশ্ন আমাকে বলছে কৃত্রিম অক্সিন হরমোনের
কৃত্রিম উদ্ভিদ হরমোনের কাজ লেখো। কি বলছে? শাখা কলম সৃষ্টি। শাখা কলম সৃষ্টিতে আমরা কি ইউজ করি? NAA, IBA, IPA ইত্যাদি ব্যবহার করি। আগাছা দমনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? 2,4-D, 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তারপর আমাকে কি বলছে? বীজহীন ফল উৎপাদন। যেরকম বীজহীন ফল উৎপাদন পদ্ধতিকে কি বলে? আমরা পার্থেনোকার্পি বলি। ঠিক আছে? এখানে কি ব্যবহার করি? আমরা IBA, NAA ইত্যাদি ব্যবহার করি। তাহলে কি হয়? নিষেক ছাড়াই বীজহীন ফল তৈরি হয়ে যায়। ঠিক আছে? নিষেক হলে তাহলে তো বীজটা তৈরি হতো। তাহলে কি নিষেকটা হচ্ছে না, তাহলে কি বীজহীন ফল তৈরি হয়ে যাবে। গর্ভাশয়টা ফলে পরিণত হয় তো বিভিন্ন হরমোনের পরিমাণ বেড়ে গিয়ে, অক্সিন হরমোন, জিবরেলিন হরমোনের পরিমাণ বেড়ে গিয়ে, সেটা তো হতেই পারলো না, নিষেকই তো হলো না। তাহলে কি বীজ তৈরি হবে? হবে না। বুঝে গেলে? অকাল পত্রমোচন রোধ। তাহলে মুকুল, কচি ফল, পাতা ইত্যাদি অকাল ঝরে পড়ার আগের থেকেই কি আমরা কৃত্রিম হরমোন স্প্রে করে তার ওই অকাল পত্রমোচন রোধটাকে মানে বাধা প্রদান করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে যে হরমোনের বৈশিষ্ট্য লেখ। এবার আমাকে হরমোন বলেছে, প্রাণী বা উদ্ভিদ বলেনি, তাহলে দুটোই লিখতে হবে। এখানে একটু প্রাণী ওরিয়েন্টেড বেশি হয়ে গেছে, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে উৎস বা ক্রিয়াস্থল কি? হরমোন নির্দিষ্ট গ্রন্থি বা কোষ থেকে ক্ষরণ হয়, যেরকম অন্তঃক্ষরা কোষ থেকে, কি প্রাণী দেহে। এবং আমাদের উদ্ভিদ দেহে কোথা থেকে তৈরি হয়? আমাদের ভাজক কলা থেকে তৈরি হয়, ভ্রূণমুকুল আবরণী থেকে তৈরি হয়, বর্ধনশীল অঙ্গে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ দেহে কি হয়? আমাদের দেহরসের মাধ্যমে কি হয়? প্রাণী দেহে বাহিত হয়, এবং উদ্ভিদ দেহে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়। উৎপত্তি স্থল থেকে কি দূরে গিয়ে ক্রিয়া করে তারপর। ঠিক আছে? ব্যতিক্রম কি? লোকাল হরমোন প্রাণী দেহে থাকে, যারা নিজের এরিয়াতেই কাজ করে। তারপর হচ্ছে রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি কি? হরমোন আমাদের প্রাণী দেহে প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, অ্যামাইনো ধর্মী ইত্যাদি সব রকম হতে পারে। আমি একটা জায়গায় লিস্ট করে দিয়েছিলাম আমার আগের যে ভিডিও, যেই ভিডিওতে আমি প্রাণী হরমোন ডিসকাস করেছি, সেখানে খুবই ভালো ভিডিও ছিল, কারণ নোটসটা খুবই দুর্দান্ত ছিল। তো ওটা তোমরা দেখে নিতে পারো কারো যদি প্রাণী হরমোনে কোনো প্রবলেম থাকে। তারপর বলছে পরিণতি। উদ্ভিদ হরমোন বা প্রাণী হরমোন, যে কোনো হরমোন কি হয়? কাজ করার পর ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? তারপর কি হয়? দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। তারপর হচ্ছে সমন্বয় সাধন। সবার জন্য একই, যে আমাদের হরমোনের কাজ কি? এক কোষ থেকে, মানে যেখানে তৈরি হয় উৎপত্তি স্থল, সেখান থেকে দূরে গিয়ে কাজ করে। করে কি করে? কোষের থেকে, এক কোষ থেকে অন্য কোষে রাসায়নিক বার্তা বয়ে নিয়ে যায়, বা বার্তাবহ বা মেসেঞ্জারের কাজ করে। ঠিক আছে? তারপরের প্রশ্ন কি? হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী কেন বলে? ওই একই কারণে, যে হরমোন নির্দিষ্ট কোষে উৎপন্ন হয়, হয়ে কি রাসায়নিক বার্তাবহ হিসাবে কাজ করে। এটি রক্ত বা দেহরসের মাধ্যমে দূরবর্তী কোষে পৌঁছায়। উদ্ভিদ দেহের জন্য জাইলেম ফ্লোয়েম কাজ করে, এই কাজটা করে কি বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, এবং বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সামঞ্জস্য ও সমন্বয় বজায় রাখে। তাই হরমোনকে কি বলে? রাসায়নিক সমন্বয়কারী। আর কি বলছে সেকেন্ড কোশ্চেন, একটি গ্যাসীয় হরমোনের নাম বলতে। গ্যাসীয় হরমোন কি হয়? আমাদের ইথিলিন। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো। আচ্ছা, এবার একটা জিনিস, যে আমাদের অনেকেই বোঝে না যে অঙ্গতন্ত্র এগুলো কি। তো আমি একটা জিনিস বলে দিচ্ছি, যে অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে একটা কলা, অনেকগুলো কলার সমষ্টি হচ্ছে একটা অঙ্গ, আর অনেকগুলো অঙ্গের সমষ্টিতে একটা তন্ত্র তৈরি হয়। যে অঙ্গগুলো একই রকম কাজ করে তাদেরকে নিয়ে একটা তন্ত্র গঠিত হয়। আর সমস্ত তন্ত্রের সমন্বয়ে একটা জীবদেহ চলে। ঠিক আছে? তাহলে কোষ কি? কোষ হচ্ছে আমাদের সেল, কলা হচ্ছে আমাদের টিস্যু, অঙ্গ হচ্ছে আমাদের অর্গ্যান, তন্ত্র হচ্ছে আমাদের অর্গান সিস্টেম বা সিস্টেম, আর জীবদেহ কি? আমাদের পুরো বডি। ঠিক আছে? আচ্ছা, এত সুন্দর হাতের লেখা, আমাকে নোবেল দেবে। তারপর হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে যে উদ্ভিদে সাইটোকাইনিন কি কি ভূমিকা পালন করে। তাহলে প্রথমত হচ্ছে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে কোনটা? আমাদের সাইটোকাইনেসিস। সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এবং কাইনেসিস কথার অর্থ কি? কাইনেসিস কথার অর্থ হচ্ছে আমাদের বিভাজন বা ডিভিশন। তাহলে কি? সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করে। তাহলে কোষ বিভাজনের এক্স্যাক্ট কোন ফেজটাতেও সাহায্য করে? সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করে। ঠিক আছে? তারপর হচ্ছে বার্ধক্য বিলম্বিতকরণ, যেটা আমাদের রিচমন্ড ল্যাং প্রভাব নামে পরিচিত। এটা কিন্তু আলাদাভাবে আসতে পারে, যে রিচমন্ড ল্যাং প্রভাব কি। তাহলে তখন এটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমি কি বলছি, যে উদ্ভিদ দেহে যে সাইটোকাইনিন হরমোন, সেটা কি করে? তার ক্লোরোফিল নষ্ট হওয়া থেকে বাধা দেয়। তাহলে কি করে? পাতা এবং অন্যান্য অঙ্গে ক্লোরোফিল নষ্ট হওয়া রোধ করে, ক্লোরোফিলটাকে বজায় রাখে। তাহলে কি হয়? উদ্ভিদটা বেশি দিন চিরসবুজ থাকে। অর্থাৎ তার প্রোটিন বিশ্লেষণ কমিয়ে কি করে? বার্ধক্য বিলম্বিত করে দেয়। সে দেরিতে বার্ধক্যে যায়, মানে তার পাতা সহজে ঝরে পড়ে না, একটু দেরি করে ঝরে পড়ে, বার্ধক্যটা দেরি করে আসে। তাহলে এই যে বার্ধক্য বিলম্বিত করে দেওয়ার যে ঘটনাটা কে করে? সাইটোকাইনিন। সেটাকেই বলে আমাদের রিচমন্ড ল্যাং প্রভাব। এই প্রভাবটাকেই বলে রিচমন্ড ল্যাং প্রভাব। কেন? কারণ রিচমন্ড বিজ্ঞানী আর ল্যাং বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী মিলে এই ঘটনাটাকে প্রতিস্থাপন করেছিলেন। ঠিক আছে? তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। আমি কি বলেছিলাম, যে আমাদের সাইটোকাইনিন কি করে? তার বিপরীত কাজ করে আমাদের, সরি, অক্সিন কি করে? তার বিপরীত কাজ করে আমাদের সাইটোকাইনিন। ঠিক আছে? এই যে আমাদের এটা ছিল কি? আমাদের অগ্রমুকুল। আর এই পাশে পাশে কি ছিল? পাশে পাশে ছিল আমাদের পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল। তা আমাদের সাইটোকাইনিন কি করবে? অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করবে, অর্থাৎ উচ্চতা ব্যাহত হবে, উচ্চতায় বেশি বৃদ্ধি হতে পারবে না। কিন্তু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করবে, অর্থাৎ শাখা প্রশাখার বৃদ্ধি কি হবে? ত্বরান্বিত হবে।
ঠিক আছে, শাখা প্রশাখার বৃদ্ধি ত্বরান্বিত হবে, শাখা প্রশাখা কি বৃদ্ধি পাবে। তাহলে কি হয়, তখন উদ্ভিদটা গম্বুজাকার হয় বা ঝোপ জাতীয় হয়। তাহলে গম্বুজাকার বা ঝোপ জাতীয় উদ্ভিদ গঠিত হয়। যেরকম কোথায় দেখা যায়, আমাদের চা গাছে দেখা যায়। এটা কোথায় কাজে লাগে, চা গাছে কাজে লাগে। ওই জন্য কি করা হয়, চা গাছের অগ্রমুকুলটাকে কেটে দেওয়া হয়, ঠিক আছে, যাতে ঝোপ জাতীয় গাছ তৈরি হয়। তাহলে কি বলছি, এটি অগ্রস্ত প্রকটতা হ্রাস করে বা রোধ করে বা বিপরীতে কাজ করে। করে কি করে, পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে ও পাশের গুলোকে বাড়তে দেয়। আর অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, ফলে উচ্চতা মানে ব্যাহত হয়, উচ্চতা বৃদ্ধি ব্যাহত হয়। ঠিক আছে, করলে তাহলে কি হবে, গাছটা ঝোপালো হবে, মানে গম্বুজাকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অক্সিনের বিপরীত কাজ, অগ্রস্ত প্রকটতার বিপরীত কাজটা করে। তারপর আমাকে জিজ্ঞাসা করছে যে উদ্ভিদে জিব্বারেলিন কি কি ভূমিকা পালন করে। জিব্বারেলিন কি করে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। যেগুলো আমাদের খর্বকায় উদ্ভিদ মানে নাটা উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোতে আমরা কি করি, যদি জিব্বারেলিন প্রয়োগ করি, তাহলে পর্বমধ্যের কি হয়, কোষের সংখ্যা এবং দৈর্ঘ্য বৃদ্ধি হয়। এই ঘটনাকেই আমরা কি বলি, বোল্টিং বলি। কি বলি, বোল্টিং বলি। তাহলে এই যে বোল্টিং পদ্ধতি, আমাকে যদি বলে বোল্টিং কি, তাহলে আমি এটা লিখলেই হয়ে যাবে যে জিব্বারেলিনের প্রভাবে খর্বকায় উদ্ভিদের পর্বমধ্যের কোষের সংখ্যা এবং দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ফলে খর্বকায় উদ্ভিদটি লম্বায় বাড়তে পারে। একেই বলে বোল্টিং। বোঝা গেল। তারপর আমাকে বলছে সুপ্তাবস্থা ভঙ্গ। তা আমি কি বলেছিলাম, আমাদের যে আব্বা, সেই আব্বা কি করে, আমাদের ঘুম পাড়িয়ে রাখে, মানে সুপ্তাবস্থা বজায় রাখে। তাহলে কি করে, এ রাখে, সুপ্তাবস্থা বজায় রাখে। ঠিক আছে, কিন্তু জিব্বারেলিক অ্যাসিড কি করে, কখন বজায় রাখে এটা, যখন আমাদের প্রতিকূল পরিস্থিতি থাকে। তাহলে প্রতিকূল পরিবেশে আমাদের কি করে, প্রতিকূল পরিবেশে এবিএ উদ্ভিদের যে বীজ, সে বীজকে কি সুপ্তাবস্থায় রাখে। ঠিক আছে, এবার যে জিব্বারেলিক অ্যাসিড পায় আমাদের অনুকূল পরিবেশ, যেই আমাদের পরিবেশটা অনুকূল হয়ে গেছে, যে এবার যদি বীজটা ফুটে অঙ্কুর বেরোয়, সেই অঙ্কুর চারা গাছ হতে পারবে, সেরকম অনুকূল পরিস্থিতি রয়েছে। তাহলে তখন কি হয়, আমাদের সুপ্তাবস্থা ভঙ্গ হয়। কি করে, আমাদের আবার পরিমাণ কমে যায়। ঠিক আছে, এবি এর পরিমাণ কমে যায় আর জিব্বারেলিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। জিব্বারেলিক অ্যাসিড মানে জিব্বারেলিন। তাই জিব্বারেলিনের পরিমাণ যেই বেড়ে যায়, ও কি করে, সুপ্তাবস্থা ভঙ্গ করে দেয়। ঠিক আছে, সুপ্তাবস্থা ভঙ্গ করলে কি হবে, অঙ্কুরোদ্গম ঘটবে। তাহলে অঙ্কুরোদ্গম ঘটবে। তাহলে জিব্বারেলিক অ্যাসিড কি করে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এটা গেল দ্বিতীয় পয়েন্ট, আমি আর বললাম না। তারপর বলছে ফলের বৃদ্ধি। তাহলে আপেল, আঙুর ইত্যাদি ফলের আকার বৃদ্ধিতে কি জিব্বারেলিন সাহায্য করে। বোঝা গেল। তাহলে এইগুলো কি আমাদের মেন কিছু টাস্ক ছিল। তাহলে এগুলোই ছিল আমাদের এই সাজেশন টেস্ট 1 এর সলিউশন। তো কমেন্ট বক্সে জানাবে যে এই কোয়েশ্চেন্স গুলো কেমন লাগলো, তোমরা এতদিন যা পড়েছো তার ভিত্তিতে তোমাদেরও কিছু আইডিয়া আছে যে প্রশ্নগুলো কতটা ভালো না কতটা খারাপ, তো সেগুলো জানাবে। আর যদি মনে হয় যে এই সেশনগুলো এরকম ভাবে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, তাহলে আমাকে বলবে। এরকম ভাবেই বাকি সাজেশন যে আমার কাছে অলরেডি কোশ্চেন্স গুলো করা রয়েছে, কারণ আমি আমার বাড়িতে যে পড়াই তাদের জন্য এই প্রশ্নগুলো বানানো। তো এই প্রশ্নগুলোর যদি সলিউশন তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে বলবে, তাহলে সলিউশন আনবো এরকম ভাবে বাকি চ্যাপ্টারে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।